আজকে আপনাদের নিয়ে যাব ঘোষ ডেইরির ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিটা অবস্থিত মুন্সিগঞ্জ। আমরা গুলিস্তান থেকে বাসে উঠে গেলাম। এখান থেকে নামবো 3 দোকানের মোড় বা মোকার চায়ের দোকান, ঠিক আছে? ওখানে নেমে আমরা সোজা একটা অটো বা রিক্সা করে চলে যেতে পারবো ঘোষ ডায়েরিতে। আর ঘোষ ডায়েরি এটা কি? এটা আপনারা জানেন, মিষ্টির দোকান, খুবই ভালো মিষ্টি বানায়। আমরা চলে আসলাম মোকার দোকানের ওখানে। ওখানে নেমেই দেখলাম সুন্দর একটা বাড়ি। ফুটেজটা নিতে ভুললাম না, যেহেতু সুন্দর একটা বাড়ি, সুন্দর ডিজাইন, খুব ভালো লেগেছে। আর আমরা গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাব ঘোষ ডায়েরির ফ্যাক্টরিতে। কারণ কি, এলাকাটা দেখতে সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি ছিল। তাই ভাবলাম, অনেকেই বলছিল রিকশায় গেলে অল্প সময় লাগবে, 5-7 মিনিট, আর হেঁটে গেলে 10-12 মিনিট লাগবে। তাই আমরা প্ল্যান করলাম যে হেঁটেই যাই। এলাকাটা যেহেতু নতুন, দেখাও হয়ে যাবে এবং আমরা ওখানে পৌঁছায় যাব। যাই হোক, এরকম অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম, যেহেতু আমরা ওই এলাকায় নতুন বা আমাদের সাথে ওই এলাকার কেউ ছিল না, যার কারণে আমাদের জিজ্ঞেস করে যেতে হচ্ছিল। আর ওই এলাকায় ঘোষ ডায়েরি মোটামুটি ফেমাস, যার কারণে যাকেই জিজ্ঞেস করতেছিলাম সবাই সুন্দর আমাদের ডিরেকশন দিচ্ছিল। যেতে যেতে আরও একটা রাজপ্রাসাদের দেখা মিলল। এটা দেখে আর ভিতরে না গিয়ে পারলাম না। ওনারা খুবই সুন্দর করে রিসোর্টের মতো করে সাজিয়ে রেখেছে। এটা কিন্তু পার্সোনাল একটা বাংলো বাড়ি। ওনারা এখনও এখানে শিফট হয় নাই, রিসেন্টলি শিফট হবে। আর আমরা এখানে এসে ভিডিও করতে শুরু করে দিলাম। বাড়িটা দেখে আসলে লোভ সামলাইতে পারলাম না। হোয়াইট হাউস টাইপের একটা বাড়ি করেছে, খুবই সুন্দর। এই এলাকার মানুষজন অনেক সুন্দর সুন্দর রাজকীয় বাড়ি করে থাকেন, যার 2-1টা নমুনা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। সামনে একটা কাকার সাথে দেখা হয়ে গেল। কাকা নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, ওনার সাথে দেখা। কাকা, ঘোষ ডায়েরির বাড়ি কোথায়? তো উনি আমাকে বলল যে সামনে গেলেই পাবেন, এখন 3-4 মিনিট দূরত্ব। আর ওনার কাছ থেকে আরও ইনফরমেশন পেলাম যে ওনারা নাকি কলকাতায়ও বিজনেস করে থাকেন, ঠিক আছে? যাই হোক, অনেক কথাই হলো এলাকা সম্বন্ধে, বা উনিও আমাদের জিজ্ঞেস করতেছিল আপনারা কি এখানে নতুন আসছেন, কোথা থেকে আসছেন, ইত্যাদি ইত্যাদি। উনি দেখাচ্ছিল এখান থেকে সামনে যে তারপর ডান দিকে চলে যাবেন। ডান দিকে গেলে সামনে বড় একটা পুকুর পাবেন। তো আমরা আরেকটু আস্তে আস্তে এই কাকার কাছেও জিজ্ঞেস করে নিলাম, কনফার্ম হয়ে নিলাম। আমরা অলরেডি সন্নিকটে চলে আসছি, এই যে সামনে গেলেই পাবো। সামনে কাকা বলতেছিল সামনে গিয়ে এই পুকুরটা দেখতে পাবেন, বড় একটা পুকুর দেখতে পাবেন। পুকুরের পাশ নিয়েই হচ্ছে ঘোষ ডেইরির ফ্যাক্টরি। আমরা অলরেডি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট থেকে আমরা চলে যাচ্ছি। ভিতরে শুনশান, কেউকে দেখা যাচ্ছিল না, কারণ এখন সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওনাদের যে কাঁচামাল ওনারা বানিয়ে যে ঢাকায় পাঠায়, সেটাও গাড়ি চলে গেছে। আর এই জন্যে মোটামুটি এখানে এখন তেমন কেউকে পাওয়া যাচ্ছিল না। সামনে একটা কাকাকে দেখে জিজ্ঞেস করলাম যে কাকা, এটা কি সেই ফ্যাক্টরি? তো কাকা বললে, কেন, কোথা থেকে আসছেন? সামনে গেলাম কাকার কাছে, যেহেতু এত দূর থেকে কথা বলা সম্ভব না, বা এত দূর থেকে কথা বললে উনিও বুঝবে না, আমিও বুঝাতে পারবো না। সামনে গিয়ে বললাম, কাকা, আমরা ঢাকা থেকে এসেছি আপনাদের ফ্যাক্টরিটা দেখার জন্য। তো এটা শুনে কাকা মোটামুটি বলল, বাবা এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তেমন কিছু দেখতে পারবেন না, যেহেতু আসছেন চলেন আপনাদের একটু ঘুরাই দেখাই। হ্যাঁ, তো বললাম যে হ্যাঁ কাকা, আমরা একটু ঘুরে দেখার জন্যই আসছি, চলেন। আর এই ভদ্রলোক, মানে এই কাকা, উনি হচ্ছে খালি গায়ে, উনি হচ্ছে পূজা পাঠে ব্যস্ত ছিল, এই টাইমটা পূজা করতেছিল। এই সময় আমাদের দেখে সে বের হয়ে আসছে, যার কারণে আমাদের কাছে আগেই ক্ষমা প্রার্থনা করে নিয়েছে যে বাবা ক্ষমার দৃষ্টিতে দেখিয়ে না, আমার এখন পূজা পাঠের সময়, যার কারণে আমার গায়ে কোনো কাপড় নাই। যাই হোক, আমি কাকার কথায় কোনো অসন্তুষ্ট না, আরও খুশি হয়েছি। এবং সে যে আমাদের এই যে দেখাতে নিয়ে এসেছে, এই যে এখানে ওনাদের কাঁচামালগুলো প্রসেস হয়, এখানে অনেকগুলো চুলো থাকে, চুলোর উপরে এরকম ডোঙ্গা দিয়ে তারপরে আগুন দিয়ে জাল করে ওনাদের কাঁচামালগুলো রেডি হয়। আর এই যে চুলোর উপরে যে ইয়াটা দেখা যাচ্ছে, এটাকে আমাদের গ্রামের ভাষায় ডোঙ্গা বলে থাকি। আপনাদের গ্রামের ভাষায় কি বলেন অবশ্যই জানাবেন। আর কাঁচামাল চলে যাওয়ার পরে এই যে দুধগুলো ছিল, এটা জাল দিয়ে ওনারা রেখে দিচ্ছে যাতে নষ্ট না হয়। এটা আবার আগামীকাল ওই
কাঁচামালের সাথে পাঠিয়ে দিবে। আমরা এখন যাব ওনাদের খামারগুলো দেখতে। আর কাকাকে জিজ্ঞেস করেছিলাম যে কাকা, এখানে আপনাদের খামার থেকে প্রতিদিন কত মন দুধ পেয়ে থাকেন? উনি আমাকে বলল যে প্রতিদিন প্রায় 300-350 মন দুধ পেয়ে থাকেন। আমি বললাম এই একটা খামারে? বলল না, আমাদের অনেকগুলো খামার আছে। আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই, তারপরে এক এক করে ওনাদের খামার দেখে আসলে বিশ্বাস হলো। তো যাই হোক, উনি তো আর আমার সাথে মিথ্যা কথা বলবেন না। আমরা যেহেতু এখানে চলে এসেছি, এই যে দেখেন এখনও দুধ সংগ্রহ চলছে ওনার খামারে। তো আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এখানে খামারিরা দুধ সংগ্রহ করতেছে। আসলে ভিতরে যাওয়া নিষেধ, তারপর আমরা চলে গেছিলাম। কাকা কিছুই বলেনি, যেহেতু ঢাকা থেকে আসছি উনিও আমাদের সাথে ওইভাবে কোঅপারেট করতেছে। এই যে দেখেন খামারি কিন্তু দুধ সংগ্রহ করতেছে। বলে যে এরকম সারাদিন দুধ সংগ্রহ চলতে থাকে। এক এক খামার থেকে আলাদা আলাদা খামারি আছে, ওনাদের লোক রাখা আছে, অনেক টাকা দিয়ে বেতন দিয়ে রাখা আছে, ওনারা এরকম সংগ্রহ করে। তো যাই হোক, এই খামার থেকে বের হয়ে আসলাম। এখানে অনেকগুলো গরু আছে, এত গরু আপনাদের ওইভাবে দেখানো সম্ভব না। আর ভিতরে যেহেতু দুধ সংগ্রহ চলছে, ভিতরে যাওয়া মোটামুটি একটু নিষেধও আছে। এরপরে আমরা অন্য খামারগুলো দেখব এবং ওনাদের যে জায়গাগুলো অনেক বড় জায়গা, অনেক জায়গা নিয়ে ওনাদের যে ঘোষ ডেইরি ফ্যাক্টরিটা মোটামুটি ভালোই এরিয়া। যেহেতু গ্রামের ভিতরে এরিয়াটা বড় হবেই, কারণ আর এটা হচ্ছে ওনাদের নিজেদেরই বাড়ি, তো এরিয়া বড় হওয়ার কথাই। এরপরে আমরা অন্য খামারে চলে যাব। উনি ভদ্রলোক অনেক গল্পপ্রিয় একজন মানুষ, সব খুলে খুলে সব কিছু বলছে। ওনাকে বললাম যে কাকা, আপনাদের নাকি কলকাতায় বিজনেস আছে? সে বলল হ্যাঁ, কলকাতায় বিজনেস আছে, সেটা আমাদের না, সেটা আমাদেরই। হ্যাঁ, ভাই বা চাস্তো ভাই কাজিন যারা আছে ওনারা ওখানে বিজনেস করে, আমাদের এটার সাথে ওনাদের ওইটার কোনো সম্পর্ক নাই, বাট আমরা আত্মীয় স্বজনই। আচ্ছা, তারপরে আরও কিছু ইনফরমেশন পেলাম ওনাদের এই যে খামারটা। এখানে চলে আসলাম আরও একটা খামারে, আপনারা একটু দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এগুলো হচ্ছে সবই হচ্ছে দুধের জন্য। এই যে দেখেন এখন খাবার দেওয়ার টাইমে আমরা চলে এসেছি। ক্লিনিং এবং খাবার দিয়ে যারা খামারি আছে ওনারা বিশ্রাম নেবে, যেহেতু সারাদিন এগুলো নিয়ে পরিশ্রম করে অনেক। ও আচ্ছা, আর একটা ইনফরমেশন, ওনাদের এই বিজনেসটার উৎপত্তি কোথা থেকে? এই যে দীপু কাকা, ওনার নাম হচ্ছে দীপু ঘোষ। দীপু কাকা ওনার দাদার বাবার বিজনেস ছিল, সেই আমল থেকে এই বিজনেসটা চলে এসেছে। ওনার দাদা বিজনেস করত, ওনার দাদার থেকে ওনার বড় চাচা এই বিজনেসটা দেখতো, ওনার বড় চাচার থেকে এখন ওনার চাস্তো ভাই, ঠিক আছে? তো চাস্তো ভাই এই বিজনেসটা দেখেন। কাকা বলল ওই চাস্তো ভাই এই বিজনেসটা দেখে। ওনার এই বিজনেসের সাথে সম্পৃক্ততা নাই, বাট একই গোষ্ঠীর, সে আমাদের এই জন্য দেখাচ্ছে। যাই হোক, এই পাশে হচ্ছে যে বাচ্চা এবং ষাঁড় গরুগুলো এই পাশে এই খামারটায় রাখা হয়। হ্যাঁ, কারণ দুধের গরুর সাথে ষাঁড় গরু প্লাস বাচ্চা গরু এগুলো একত্রে রাখা হয় না। এটার অনেক রিজন আছে কেন রাখে না, সেটা আপনারা অনেকেই জেনে থাকবেন। আর এইখানে প্রত্যেকটা গরুর কানে এক একটা করে সিম্বল দেখতেছিলাম, যে সিম্বলগুলো নাকি পশু অধিদপ্তর থেকে দিয়ে গেছে, যে ওনাদের এখানে কতটা গরু আছে এটা কাউন্ট করার জন্য। উনি বললো যে ওনাদের এখানে নাকি 300 প্রায় 400-র কাছাকাছি গরু আছে সব মিলিয়ে। আর এই স্যাম্পলটা দেওয়ার কারণ, এই গরুর উপরে নাকি লোন নেওয়া যায়, এই জন্যে এইগুলো হচ্ছে ওনারা স্যাম্পলগুলো দিয়ে যায় যাতে গরুগুলো শনাক্ত করা যায়। আর এগুলো হচ্ছে গোখাদ্য, হ্যাঁ, ওনাদের খাবার নিজস্ব প্রসেসিংয়ে বানানো, এগুলো হচ্ছে গরুকে প্রদান করা হয়। আর এখানে আর একটা জিনিস দেখলাম ওনাদের খামারে, এই যে কুকুরগুলো, এগুলো হচ্ছে বিদেশি কুকুর। তো কাকা বলল যে এটা ছোটোবেলায় 15,000 টাকা দিয়ে কিনে এনেছে দুইটা। তো এখন এই কুকুরগুলোর দাম ভালোই হবে, আমার আইডিয়া নাই কুকুরগুলোর দাম কত, তবে কাকাকে বললাম কাকা এখন অনেক ভালো দাম আছে যদি বিক্রি করেন। না বলে এগুলো মালিক, ওনার যে চাস্তো ভাই আছে উনি শখ করে এটা রাখে, এটার জন্য আলাদা লোক রাখা আছে, সকাল বিকাল হাঁটানো, তারপরে খাবার খাওয়ানো, এটার জন্য আলাদা একজন লোক আছে, ও এগুলো দেখে। যাই হোক, ভালো। আর এই দিকটায় আরও একটা খামার আছে, আমাদের দেখাচ্ছিল যে এই দিকে আরও দেখেন 2টা খামার। আসলে এত খামার আপনাদের দেখালে তো আসলে ভিডিও ডিউরেশন অনেক বড় হয়ে যায়, তো
তারপর ভিডিও ডিউরেশন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর আপনাদের অল্প অল্প করে এই যে দেখাই নিচ্ছি। আর যেহেতু কাকা একটা ইনফরমেশন দিয়েছে যে 350 থেকে 350 মণ দুধ ওনাদের খামার থেকেই সংগ্রহ হয়। এছাড়া ওনাদের এলাকার থেকেও দুধগুলো সংগ্রহ করে, মানে এলাকার যে খামারিরা আছে বা যাদের গরু আছে ওনারাও প্রতিদিন এসে ওনাদের এখানে দুধ দিয়ে যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে মেইন বেনিফিট। আর এটাও ওনাদের দরকার, যেহেতু বাহিরের দুধও দরকার এবং নিজেদের খামারের দুধও দরকার, সব মিলিয়ে খুবই ভালো। আর খুবই নিরিবিলি একটা পরিবেশ, শুনশান পরিবেশ, কোনো ঝইঝামেলা নাই। খুবই ভালো লাগতেছিল আর কাকার সাথে গল্প করেও খুব ভালো লাগতেছে। আর সে বললো যে আপনারা চাইলেও অর্ডার দিতে পারবেন, তবে একটু মানে বড় অ্যামাউন্টে হতে হয়। হ্যাঁ, 20 কেজির উপরে, 40 কেজি, 2 মণ, 5 মণ, 10 মণ এর উপরে যা লাগে। ঠিক আছে, কাকার নাম্বারটাও দিয়েছে, অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিব, দীপু ঘোষ। আপনি চাইলে ওনাকে অর্ডার করতে পারবেন এবং পেমেন্ট করে দিলে সে কুরিয়ার করে দিবে। আপনার এখানে আসতে হবে না, তবে পিওর জিনিসটা পেয়ে যাবেন, এটা শিওর। কাকা আমাকে নাম্বারটা বলতেছিল, আমি নাম্বারটা তুলতেছিলাম, তো আপনাদের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করব। আর এখানে অর্ডার করলে আপনি এটা পাবেন, তবে যদি বিশেষ কোনো অকেশন থাকে সেই অকেশনগুলোতে আপনাদের একটু আগে জানাতে হবে। হ্যাঁ, কারণ যেমন পূজা, ঈদ, তারপরে বৈশাখ, হ্যাঁ, এইসব অকেশনে ওনাদের অনেক অর্ডার থাকেন। তো এই জন্য এই অকেশনগুলোতে একটু আগে বলতে হবে। আর অকেশন ছাড়া আপনি যে কোনো সময়, বিশেষ করে বেশি অ্যামাউন্টের হলে একটু আগে জানাতে হবে। আর মোটামুটি 1 মণ 2 মণ এগুলো অসুবিধা নয়, 2-3 দিন আগেই কনফার্ম করলে ওনারা এটা আপনাকে প্রদান করতে পারবেন। যাই হোক, আমরা চলে আসলাম, প্রায় শেষের দিকে বের হয়ে যাব। তখন কাকা আমাকে বলছে যে আমি কোথায় বা কোন মন্দিরের এই ওনারা হচ্ছে পুরোহিত বা উনি এই সেবায় নিয়োজিত থাকে। উনি আমাকে অফার করলো যে চলেন সেটা আপনাকে দেখায়। আর এই যে এটা হচ্ছে টোটালটা ঘোষবাড়ি, আর এর ভিতর থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম। এই যে দুই পাশে দেখেন ওনারাই ওনাদের আত্মীয় স্বজন সবাই এখানেই থাকেন, যেহেতু ওনাদের গোষ্ঠী। আর এর ভিতর থেকে এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে আমরা সামনে মন্দিরের কাছেই চলে যাব। এবং ওনাদেরও নাকি একটা অনুষ্ঠান আছে রিসেন্টলি, যে অনুষ্ঠানে 5 দিন না 7 দিন ধরে টানা অনুষ্ঠান থাকবে, 3 বেলা করে খাবার। তো বললো এই অনুষ্ঠানটায় অনেক লোক আসে, আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, কারণ এটা ওনারা প্রতি বছরই নাকি এই অনুষ্ঠানটা করে থাকেন। তো যাই হোক, এখানে আসেন, ওনাদের গীতা পাঠ হয়, পূজা অর্চনা হয়, হ্যাঁ, তারপরে গান বাজনা হয়, অনেক ধরনের রিচুয়ালগুলো হয়ে থাকে। এই জন্যে ওনাদের এখানে লোকজন থাকে। এই যে প্যান্ডেল করতেছিল, আর এটা হচ্ছে সেই মন্দির, ওনাদের পারিবারিক মন্দির এইটা। এই কাকা এখানেই হচ্ছে এইটার দায়িত্বে আছেন এবং উনি এটা দেখাশোনা করেন। এই যে দেখাচ্ছে যে এই দেখেন পুরোটাই প্যান্ডেল হবে, এই উঠানের মাঝে পুরোটাই প্যান্ডেল। এখানে থাকবে অনেক 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 লোক হয়। আমাদের এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। সে আমাকে এইগুলো খুবই খুবই ভালো মনে এবং আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যে আপনাদের মাহফিল হলে যেমন লোক হয়, আমাদের এখানে এই অনুষ্ঠানটা এরকম লোক হয়। তবে আপনাদের মাহফিল তো কিছু একটা সাময়িক সময়ের জন্য, আর আমাদের এটা টানা 6-7 দিন চলতে থাকে। যাই হোক, খুবই সুন্দর, ভালো। এবং উনি আমাকে ওনাদের এই এলাকা বা ওনাদের এই যে পুজো পাঠের যে অনুষ্ঠানটা, এটা নিয়ে অনেক কথা বললেন। ভিডিও তো ডিউরেশন অনেক বেড়ে গিয়েছিল, বাট কেটে কেটে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তারপরে কাকাকে বললাম যে কাকা, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বের হতে হবে। তো কাকা বলল যে ওই দিকে না যাই, এই দিক থেকে আপনাকে একটা গাড়িতে আমি তুলে দিচ্ছি, চলেন আমি আপনাকে সামনের দিকে এগিয়ে দিই। যাই হোক, সেটা বলতে বলতে আমরা চলে আসলাম সামনের দিকে। আর এই যে ডান সাইডে যে ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে কাকার ঘর, এটাই ওনার বাসা। উনি আমাকে বলতেছিল এখান থেকে এই
আমি এই একতলা করেছি, এরপরে যদি বাচ্চাদের করতে মন চায় তারা উপরে আরও ঘর বাড়াবে। আমার যতটুকু করার বাবা আমি করেছি, এরপরে বাকিটা ওনার সন্তানদের। যাক, খুবই মুরব্বী মানুষ, খুবই ভালো ভালো কথা বলেন। আমার খুব ভালো লেগেছে ওনার সাথে কথা বলে। ওনার সাথে যতই কথা বলছিলাম ততই ভালো লাগতেছিল, এবং খুবই মিশুক এবং ধার্মিক একজন মানুষ। আর ওনার এই এরিয়াটা বা কোথায় কি সব কিছু আমাকে দেখাচ্ছিল, যে এটা ওনার জ্যাঠার বাসা, এটা ওনার কাকার বাসা, কার কার বাসা কোনটা, এই সম্পর্কে। ভদ্রলোক অনেক জ্ঞানী, অনেক জ্ঞান রাখেন। ওনার ওনার এই আচরণ বা ওনার কথাবার্তা না বললেই নয়। যাই হোক, ওনাকে নেক হায়াত দান করুক। আর ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।